সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র। আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বালছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে। ভোটের আগে বলা হয়েছিল ঘরে ঘরে ৩,০০০ টাকা পৌঁছে যাবে। দিল্লির লক্ষ্মীর ভান্ডারের চেয়ে ১.৫ গুণ বেশি। কোনো ঝামেলা নেই, কোনো জটিলতা নেই। কিন্তু আজ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সন্দেশখালী থেকে শুরু করে কলকাতার উপকণ্ঠ, বাংলার আনাচে কানাচে নারীরা আজ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আমরা মূর্খ, আমরা অক্ষর জানি না। 12 পাতার ফর্মকে পূরণ করবে। কিন্তু প্রশ্ন শুধু ফর্মের পাতার সংখ্যা নিয়ে নয়, আসল প্রশ্নটা অনেক গভীরে। আর সেই প্রশ্নটা আজ পশ্চিমবঙ্গের রাজনীতিকে নতুন করে কাঁপাচ্ছে। আর এরকম টাকা দেওয়ার দরকারও নেই, যদি দিতে পারে মানে ওর থেকে ১,৫০০ টাকাই ভালো ছিল। সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র, যিনি বিজেপির হয়ে এই অঞ্চলে বিপুল ভোটে জিতেছিলেন, তিনি এখন বাড়ি বাড়ি ঘুরে এই 12 পাতার অন্নপূর্ণা ভান্ডার ফর্ম বিলি করছেন। উদ্দেশ্য মানুষকে বুঝিয়ে দেওয়া কিভাবে এই ফর্ম পূরণ করতে হবে। কিন্তু বাস্তবতা যা হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন চিত্র। গ্রামের নারীরা, যাদের অধিকাংশই স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত, তারা এই ফর্ম হাতে পেয়ে থমকে যাচ্ছেন। একজন নারী সরাসরি বিধায়ককে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমার মতো মূর্খ মানুষ এই 12 পাতা কে লিখবে? তোর মায়ের ভাতাটি কি লিখবে? এই একটি লাইনে আজ পুরো পশ্চিমবঙ্গের ভাইরাল। কারণ এই ক্ষোভ শুধু একজন নারীর নয়, এটা লক্ষ লক্ষ নারীর গলার আওয়াজ তোলা, যার অনুভব করছেন তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। এখানে একটু থামুন, ভেবে দেখুন, একটি সরকারি প্রকল্পের আবেদনপত্রে সাধারণত কি থাকে? আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, এতটুকুই তো যথেষ্ট। দিল্লির লক্ষ্মীর ভান্ডার মাত্র 1 পাতার ফর্ম দিয়ে কাজ করা হয়ে যেত। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এই 12 পাতার ফর্মে কি চাওয়া হয়েছে সেটা একবার ভেবে দেখুন। আবেদনকারী নারীর পূর্ণাঙ্গ আধার তথ্য, তার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণী, ব্যাংকে কত টাকা জমা রয়েছে তার হিসাব, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র ও তথ্য, সন্তানের জন্ম সনদ ও শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও সম্পূর্ণ তথ্য। একটু ভেবে দেখুন, ৩,০০০ টাকার এই মাসিক ভাতার জন্য কেন একজন নারী গোটা পরিবারে ৩ প্রজন্মের বায়োমেট্রিক বা আর্থিক তথ্য সরকারকে দিতে যাবে? এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি আলোচনার। পেছনে ফেরা যাক একটু। ২০২৪ সালে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল, বিজেপির 2 শীর্ষ মুখ, বাংলার 3টি জনসভায় একই কথা বারবার বলেছিলেন, দিল্লির লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, তার বদলে আসবে অন্নপূর্ণা ভান্ডার, ঘরে ঘরে পৌঁছে যাবে ৩,০০০ টাকা। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এই 4টি শব্দ মনে রাখুন। কারণ আজ যা হচ্ছে তা এই প্রতিশ্রুতির ঠিক উল্টো। লক্ষ্মীর ভান্ডার যেখানে 1 পাতার ফর্মে ১,৫০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যেত, সেখানে আজ ৩,০০০ টাকার জন্য 12 পাতার ফর্ম নথির পাহাড় পূরণ করতে হচ্ছে। যে নারীরা নিজেদের নামটুকু লিখতে পারে না, তাদের হাতে ধরে দেওয়া হচ্ছে এমন এক জটিল আবেদনপত্র যা একজন শিক্ষিত মানুষের মাথা ঘুরিয়ে দিচ্ছে। আর এই জায়গাতেই সাধারণ মানুষের মনে একটি তীব্র প্রশ্ন জাগছে, তাহলে কিচ্ছু করতে হবে না মানে কি ছিল? ভোট দেওয়ার পর এটা কি শুধু পুরস্কার? কিন্তু এখানে বিষয়টা আরো অনেক বেশি জটিল হয়ে যায়। ফর্মের জটিলতা একটি সমস্যা, কিন্তু আসল বিপদ লুকিয়ে রয়েছে অন্যত্র। রাজনীতির বিশ্লেষক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন একটি ভয়ঙ্কর আশঙ্কার কথা বলছেন। এই 12 পাতার ফর্মের মধ্যে যে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে, আধার নম্বর, বায়োমেট্রিক ডেটা, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ, পারিবারিক তথ্য, এই সমস্ত ডেটা যদি স্থানীয় দলীয় কর্মী বা দালাল সিন্ডিকেটের হাতে পড়ে, তাহলে কি ঘটতে পারে? প্রথমত, এই আধার তথ্য ব্যবহার করে যে কোনো নারীর অজান্তে তার নামে বেনামি সিম কার্ড তোলা সম্ভব। দ্বিতীয়ত, সেই সিম কার্ড যদি কোনো গুরুতর অপরাধে ব্যবহার করা হয়, ড্রাগ পাচার, চাঁদাবাজি, এমনকি খুন বা ধর্ষণের মতো ঘটনায়, তাহলে পুলিশের তদন্তে প্রথমে যার নাম উঠে আসবে সেটা ওই নারীর নাম। তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হচ্ছে। চতুর্থত, পুরো পারিবারিক 3 প্রজন্মের ডেটা একসঙ্গে হাতে পেলে সেই ডেটা দিয়ে ভবিষ্যতে ভোট ম্যানিপুলেশন থেকে শুরু করে পরিচয় চুরি পর্যন্ত সবকিছুই সম্ভব। এবার একটু ভাবুন, ৩,০০০ টাকার ভাতা পাওয়ার আশায় যদি আপনি আপনার পরিবারের সব গোপন তথ্যগুলো তুলে দিচ্ছেন এমন মানুষের হাতে যাদের বিশ্বস্ততার কোনো গ্যারান্টি নেই। আর এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য, নারীরা দল বেঁধে বলছে আমরা মূর্খ, একটা অক্ষর জানি না, লিখতে জানি না, এই 12 পাতার ফর্ম কে পূরণ করবে? আরো তীব্র ক্ষোভ প্রকাশ করছে একজন নারী, বলছে ১,৫০০ টাকাই ভালো ছিল, অন্তত এত হেনস্থা হতো না। ৩,০০০ টাকার লোভ দেখিয়ে আমাদের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে।
এই কথাগুলো কিন্তু কোনো বিরোধী দলের রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো সেই সাধারণ নারীদের কণ্ঠস্বর যারা মাত্র কয়েক মাস আগে বিজেপির পদ্ম মার্কায় ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসেছেন। ভোটের আগে শুভেন্দু বলেছিলেন বাংলার মা বোনের সম্মান রক্ষা করব। আজ সেই মা বোনই বলছে তোমার ৩,০০০ টাকার স্কিম আমাদের সম্মান কেড়ে নিচ্ছে। রাজনীতিতে এর যে বড় আইরনি আর কি হতে পারে? একদিকে শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, একই সময়ে গরুর হাটে নতুন গো জবাই আইনের কঠোর প্রয়োগ নিয়েও গ্রামীণ অর্থনীতির তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। হিন্দু খামারিরা অভিযোগ করেছে তাদের জীবিকা ধ্বংস করা হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে খুব আলাদাভাবে তৈরি করা হচ্ছে ধর্মীয় অধিকারের প্রশ্নে। অর্থাৎ একদিকে নারীদের ক্ষোভ, অন্যদিকে গ্রামীণ অর্থনীতির ধস। দুটো মিলিয়ে পশ্চিমবঙ্গের নতুন সরকার ভিন্ন মাত্রা কয়েক সপ্তাহের মধ্যেই নড়বড়ে হতে শুরু করেছে। নবান্নের অলিন্দে এখন তীব্র অস্বস্তি। একাধিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর টেবিলে এখন প্রতিদিন জমা পড়ছে গ্রামীণ ক্ষোভের রিপোর্ট, নারী সংগঠনের প্রতিবাদপত্র এবং জেলা প্রশাসনের সতর্কবার্তা। শীর্ষ আমলারা সরকারকে জানিয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে গ্রামীণ ভোট ব্যাংক পুরোপুরি হাতছাড়া হয়ে যেতে পারে। আর এই পরিস্থিতির মধ্যে দিল্লি থেকে চাপ বাড়ছে। খবর পাওয়া যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জনগণের ক্ষোভ যদি দ্রুত প্রশমিত না করা হয় তাহলে এর রাজনৈতিক মূল্য দলকে চোকাতে হবে। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিল জটিল আইন, বিশাল ফর্ম এবং ব্যুরোক্রেটিক বেড়াজাল দিয়ে ক্ষমতার কেন্দ্রীকরণ করা সহজ হবে, কিন্তু তিনি একটা বিষয় হিসেবে আনতে পারেননি, বাংলার মানুষ এই ধরনের নিয়ন্ত্রণ কখনো মেনে নেয়নি। ইতিহাস সাক্ষী, বাংলা যখনই নারীদের সম্মান ও অধিকারে আঘাত এসেছে, বাংলার মানুষ প্রতিবাদের রাস্তায় নেমেছে। এই পুরো ইস্যুতে আরও একটি গুরুত্বপূর্ণ মাত্রা যুক্ত হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ উঠেছে বিজেপি ধর্মের নামে রাজনীতি করে ক্ষমতা এসেছেন, কিন্তু ক্ষমতা এসে হিন্দু মুসলিম কোনো সম্প্রদায়কে প্রকৃত সম্মান সমাধান করতে পারছেন না। গো জবাই আইনের মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের নারীরা ক্ষুব্ধ। গ্রামীণ অর্থনীতি ধসে হিন্দু খামারিরা ক্ষুব্ধ। অর্থাৎ যে সাম্প্রদায়িক মেরুকরণের উপর ভর করে এই সরকার ক্ষমতা এসেছিল, আজ সেই মেরুকরণই দুই পক্ষের সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। শুভেন্দু অধিকারী কি বুঝতে পারছেন যে ক্ষমতার অহংকারে গ্রামীণ মানুষের জীবন ও নিরাপত্তা নিয়ে খেলা করার এই চক্রান্ত শেষ পর্যন্ত তার নিজের রাজনীতিকে কবর করছে? যে নারীর চোখের জল দেখিয়ে তিনি সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত হেডলাইন বানিয়েছিলেন, আজ সেই নারীরাই তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এটা কি রাজনীতির সবচেয়ে বড় বুমেরাং নয়? পরবর্তী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা এখনো পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি এই তথ্য চুরির অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে এর প্রভাব শুধু একটি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো সরকারের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেবে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার কি সত্যি বাংলাদেশের মা বোনদের সুরক্ষাকে বিপন্ন করবে, নাকি এটা শুধু প্রশাসনিক জটিলতা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। আর বাংলার রাজনীতিতে এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।